কোপা আমেরিকা থেকে আজকে বিদায় নিশ্চিত হয়েছে ব্রাজিলের, এবং এই ভিডিওতে সেই বিদায়ের মুহূর্তটা নিয়ে আলোচনা করব। ভিডিওর হেডলাইন দেখেও আপনারা এটা বুঝতে পেরেছেন যে এই ভিডিওতে আসলে কী নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, যেটা ছিল পেনাল্টির ঠিক পূর্বে, মানে খেলা যখন শেষ হয়েছে 90 মিনিট শেষে টাই ব্রেকারের ঠিক পূর্বে যে ঘটনাটা ছিল সেটা একটু আপনারা যদি দেখেন, সেখানে দেখা যাচ্ছে ব্রাজিলের প্লেয়াররা যেখানে কথা বলছে, ডুরিবাল জুনিয়র ব্রাজিলের কোচ, তিনি তখন সবার পেছনে, এবং তিনি কথা বলার জন্য দুইবার হাত উঁচু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দুইবার হাত উঁচু করেছেন, কিন্তু তাকে আসলে কোনো প্লেয়ার পাত্তা দেয়নি, তাকে ইগনোর করেছে। মানে একটা কোচকে তার দলের প্লেয়াররা কোনো দাম দিতেছে না, কোনো সম্মানই করতেছে না, তার কোনো সম্মান, তার কোনো দাম, তার কোনো মূল্যায়ন তারা করতেছে না। বিপরীতে আপনি দেখেন উরুগুয়ের প্লেয়াররা, সেখানে কিন্তু চিত্রটা ঠিক উল্টো। তাদের কোচ মার্সেলো ভিসলা তিনি কিন্তু একেবারে মানে সবার মধ্যমণি হয়ে আছেন, তিনি সবার সামনে, তাকে গোল প্লেয়াররা গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং মাঝখানে হচ্ছেন উরুগুয়ের কোচ, তিনি কথা বলছেন, তার হাতে আবার একটা নোটবুক, যেটাতে তিনি তার কথাগুলো লিখছেন বা তার লেখা কথাগুলো তাদেরকে শোনাচ্ছেন। মানে যাই হোক, তিনি কথা বলছেন, প্লেয়াররা শুনতেছে। দুই জায়গার যে দুই রকম চিত্র, সেই দুই রকম চিত্রই কিন্তু আসলে আমার মনে হয় দুই দলের পার্থক্যটা বুঝতে স্পষ্ট। মানে দুই দলের পার্থক্যটা যে কোথায়, সেটা এই একটা ঘটনায় স্পষ্ট হয়ে যাওয়ার কথা আমাদের কাছে। ডুরিবাল জুনিয়র যখন কোচ হয়ে আসেন, তখন তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইংল্যান্ড, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ছিল স্পেন। দুইটা ম্যাচে তিনি ভালো করেছেন, শুধু যে ভালো করেছেন এমনটা নয়, তিনি সেই দুইটা ম্যাচে তার যে কৌশল, দারুণ কৌশলের পরিচয়টাও তিনি দিয়েছেন। এবং তার যে কৌশলগুলো ছিল, বিশেষ করে গেম বোঝা, মানে যেটা আমরা বুঝি যে গেম রিডিং ক্ষমতা, সেখানে তিনি দারুণ মুনশিয়ানা পরিচয় দিয়েছিলেন দুইটা ম্যাচে। আমরা যেটা বুঝি যে কৌশলের পরিবর্তন আনা, সেখানেও তিনি দারুণ কাজ করেছিলেন। প্লেয়ারদের বদলি করেছিলেন, যে প্লেয়ারটা খারাপ করতেছিল তাকে তিনি বদলি করেছেন, 60-70 মিনিটের মধ্যেই তিনি বদলি করেছেন। কিন্তু যখন সবার সবচাইতে বেশি দরকার, তখন তিনি একটা উল্টাপাল্টা কাজ করলেন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটাতে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারকে তিনি বদলি করেছেন 80 মিনিটের পর। 81 মিনিটে কয়েকটা বদলি করেছেন, 87 মিনিটে কয়েকটা বদলি করেছেন। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে যেহেতু ম্যাচটা টাই ব্রেকার পর্যন্ত গড়াচ্ছে, তো তিনি ওই সময়টাতে যারা ভালো পেনাল্টি শুট নিতে পারে তাদেরকে তিনি নামিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাদেরকে আরো আগে নামানো হলো না কেন? এমন তো না যে যারা মাঠে উপস্থিত ছিল তারা খুব ভালো ফুটবল খেলেছে, এমনটা তো নয়। তো যদি এরকমটা না হয়, তাহলে তিনি কেন আরো আগে বদলিগুলো করলেন না? জোয়াও গোমেজ, তিনি মাঠে কি করছিলেন? মানে টোটাল কথা ভালো, ব্রাজিলের যে মিডফিল্ড, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন আনা উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেননি। আক্রমণ ভাগে দেখেন রদ্রিগো, আমরা জানি তিনি লেফট উইং এর দুর্দান্ত ফুটবলার, কিন্তু তিনি এই ম্যাচে রীতিমতো আউট অফ ফর্ম ছিলেন বলা যায়। তো তাকে তো আপনি 50-60 মিনিটের সময় তাকে বদলি করতে পারতেন, কারণ আপনার হাতে মার্তিনেল্লির মতো একজন তুখুর লেফট উইঙ্গার রয়েছে। রদ্রিগো যেহেতু কাজ করতে পারতেছেন না, আপনি তো মার্তিনেল্লিকে নামাতে পারতেন, আপনি সেটা করলেন না। এনরিক ফিলিপ, যাকে নিয়ে আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল, সেই এনরিক ফিলিপ এই ম্যাচে রীতিমতো পকেটবন্দি ছিল উরুগুয়ের প্লেয়ারদের কাছে, সে কিন্তু কিছু করতে পারেনি। তা আপনি তাকে কেন বদলি করলেন না? আপনি তাকে বদলি করতে পারতেন, তাকে বদলি করলে আপনি যদি একজন নাম্বার 9 খেলাতে যেতেন, আপনি ইভান নেলসনকে নামাতে পারতেন, অথবা আপনি মাঝমাঠের শক্তি বৃদ্ধি করতে পারতেন, আপনি কিছু তো করতে পারতেন, কৌশলে তো পরিবর্তন আনতে পারতেন, সেটা আপনি করলেন না। সাভিওকে নামালেন, সেটাও আবার ম্যাচের ওই যে 80 মিনিটের পর গিয়ে সাভিওকে নামালেন। অথচ আপনি প্রায় 20 মিনিট খেলার সুযোগ পেয়েছেন একজন প্লেয়ার বেশি নিয়ে আপনি প্রায় 20 মিনিট খেলার সুযোগ বেশি পেয়েছেন। তো এই যে 20টা মিনিট আপনি 11 জন নিয়ে খেললেন, প্রতিপক্ষ 10 জন নিয়ে খেললো, সেই সুযোগটাও আপনি কাজে লাগাতে পারলেন না। এই দায়টা কি কাকে নিতে হবে? পেনাল্টিতে অ্যালিসন বেকার একটা সেভ করেছে, ব্রাজিলের প্লেয়ার যারা রয়েছে তারা দুইটা পেনাল্টি শুট মিস করেছেন, একটা হচ্ছেন ডগলাস লুইস মিস করেছেন, একটা মিস করেছেন এডার মিলিটাও আসলে প্রত্যাশিত পেনাল্টি শুটার ব্রাজিল দলের, শুধু ব্রাজিল নয়, সে কিন্তু রিয়াল মাদ্রিদও পেনাল্টি শুটার। যদি এরকম টাই ব্রেকার ম্যাচ যায়, সেখানে মিলিটাওকে কিন্তু পেনাল্টি নিতে দেখা যায়। তো এটা আসলে বলার সুযোগ নাই যে মিলিটাও পেনাল্টি নিতে পারে না,
এটা বলার সুযোগ নেই। হয়তো আজকে তিনি মিস করেছেন, ডগলাস লুইসের পেনাল্টিটা দারুণ ছিল, তিনি হয়তো মিস করেছেন, বার পোস্টে প্রতিহত হয়েছে। এই যে এখানে আসলে ব্লেম করার কোনো সুযোগ নেই, প্লেয়ারদের এখানে মিস হয়েছে, হতে পারে এরকমটা হতে পারে যে তাদের পর্যাপ্ত অনুশীলন করানো হয়নি বা পর্যাপ্ত অনুশীলনের অভাব রয়েছে, কিছু একটা আপনি বলতে পারেন। কিন্তু কোচ হাতে ধরে যে বিষয়গুলো কোচের হাতে ছিল সেই বিষয়গুলো কিভাবে তিনি ভুল করলেন? পেনাল্টিটা তো কারো হাতে না, পেনাল্টি ভাগ্যটা কারো হাতে না, সেটা হচ্ছে ভাগ্য, সেটা ভাগ্যের উপর নির্ভর। সেই জিনিসটা আপনি মিস করতে পারেন, ভুল করতে পারেন, কিন্তু যে জিনিসটা আপনার হাতে রয়েছে সেই জিনিসটা কেন আপনি ভুল করবেন? দুরিবাল জুনিয়র যে কাজগুলো করতে পারতেন সেই কাজগুলো কেন তিনি করলেন না? যদি মার্টিনেল্লি, ডগলাস লুইস, আন্দ্রেস পেরেইরা, ইভানিলসন এরা যদি আগে মাঠে নামতেন, সাবিনহো এরা যদি আগে মাঠে নামতেন, 60-70 মিনিটের মধ্যে যদি তারা মাঠে নামতেন, তাহলে কিন্তু ব্রাজিল এই যে শেষের যে 25-30 মিনিট একটা মানে যে অ্যাডভান্সটা তারা পেয়েছিল একজন প্লেয়ার বেশি নিয়ে খেলার সুযোগটা, সেই সুযোগটা কিন্তু তারা দারুণভাবে কাজে লাগাতে পারতো, এটা আমার মনে হয়। তো এই জায়গাতে দুরিবাল জুনিয়র এগুলো কি করলেন? এরপরও কি আপনি বলবেন যে ব্রাজিলের এসব কোচ দিয়ে ব্রাজিল ভালো কিছু করতে পারবে? এরপরও কি আপনি বলবেন?